আজকে আমি এমন প্রশ্ন নিয়ে আলোচনা করছি যেগুলো 2022-এ পড়েছে কিন্তু তোমরা এনসিইআরটিতে কোথাও খুঁজে পাবে না। মেজরলি এই কিছু এরকম কিছু প্রশ্ন রেখেছি যেগুলো একটু টাফ, একটু আউট অফ সিলেবাস, সেই প্রশ্নগুলোকে এখানে ঢোকানো হয়েছে আজকে। ঠিক আছে, অবশ্যই কিছু প্রশ্ন থাকবে বা বেশিরভাগ প্রশ্ন থাকবে যেগুলো তোমাদের সিলেবাসের মধ্যে আছে, কিন্তু কিছু প্রশ্ন আমি রেখেছি যেগুলো আউট অফ সিলেবাস। তো বলেছে এখানে এই যে তরঙ্গ দৈর্ঘ্য আছে, এই তরঙ্গ দৈর্ঘ্যের রেসপেক্টে মাধ্যমের বিচ্ছুরণকে ডি হিসেবে বিবেচনা করা হয়। অলওয়েজ মাথা রাখবে, এখানে একটা সম্পর্ক দিয়ে দিব, তোমাদের দিয়ে দিই, সেটা মনে রাখবে। সেটা হচ্ছে যখন, ভালো করে বুঝবে, যখন এর যে অ্যাকচুয়াল রিলেশন হয় সেটা হচ্ছে ডি সমানুপাতিক হয় 1/y এর। ঠিক আছে, 1/, তরঙ্গ দৈর্ঘ্যের কিউবের। 1/, কি, তরঙ্গ দৈর্ঘ্যের কিউবের। এটা অলওয়েজ মাথা রাখবে। ডি সমানুপাতিক কী হয়? 1/, তরঙ্গ দৈর্ঘ্যের কিউবের। এটা অ্যাকচুয়ালি লামডা, তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা লামডা দিয়ে রিপ্রেজেন্ট করি। তো ডি সমানুপাতিক কী হয়? 1/, লামডা কিউবের। এটাকে তরঙ্গ দৈর্ঘ্য বলা। দেখো তোমাদের বলেছে তরঙ্গ দৈর্ঘ্য, এই তরঙ্গ দৈর্ঘ্যের সাথে মাধ্যমের বিচ্ছুরণকে, বিচ্ছুরণ মানে ডিসপারশন, থেকে ডি বলা হয়। তাহলে যদি 3 হয় তাহলে কী হবে? এবার এটা তো গেল আমাদের ম্যাথামেটিক্যাল, তোমাদের মাথা রাখলে মাথা গুলিয়ে যাবে। আমি সোজা করে বলি, যদি লামডা, এটা আগে লামডা ছিল 1, এখন লামডা কত হয়েছে? 3। তুমি বলে কোথায় লেখা আছে? এই যে আগে লামডা ছিল এইটা, এখন দেখো তার 3 গুণ হয়ে গেছে। তাহলে ডি এর কী হবে? ভাগ্যে কী লেখা আছে? ডি হয়ে যাবে 1/1 তার কিউব। আগে ছিল এটা আগে ছিল, এখন হয়ে যাবে 1। আচ্ছা, এইদিকে লিখলে তুমি তো দেখতেই পাবে না, জাস্ট এ মিনিট, আমি এই দিকে লিখে দিচ্ছি। ডি কী হয়ে যাবে? 1/1 তার কিউব ছিল আগে, এখন কী হয়ে যাবে? এখন হয়ে যাবে 1/3 তার কিউব। অর্থাৎ এটা যদি 3 গুণ হয়, এটা 1/3 এর কিউব গুণ হয়ে যাবে। মানে এটা যা হবে এটা তার 1/, হবে এবং তার কিউব হবে। এই দেখো, যা হয়েছে তার 1/, হয়েছে এবং কিউব হয়েছে। এটা যদি 1 থাকে 3 হয়ে যায়, তবে এটা কি হয়ে যাবে? এটা হবে, আগে ছিল এইটা, এখন হয়ে যাবে এইটা। তার মানে এখান থেকে আমরা রেশিও কী পাচ্ছি? অ্যাকচুয়ালি রেশিও পাচ্ছি আমরা, আগে ছিল 1, এখন হয়ে যাবে 1/27। তখন আগে যদি 1 মানে ডি হয়, এখন হয়ে যাবে d/27। দ্যাট ইজ ওয়াই। আচ্ছা, এখানে একটা ছোট্ট তোমাদের মিস্টেকও আছে, মিস্টেকটা বলে দিই। সেটা হচ্ছে এগুলো সব 1/, আছে। ঠিক আছে, এগুলো সব কী আছে? 1/, আছে। ছোট্ট একটা পুটকে মিস্টেক এখানে দেখছি রয়েছে। এটা 1/, এটা 1/, এটা 1/, এটা 1/, মানে ডি ইন্টু 1/16, এটা ডি ইন্টু 81। ঠিক আছে, d/81, d/4, d/27 এরকম আছে। তো কারেক্ট আনসার আমাদের এইটা হবে। ঠিক আছে, দিস উইল বি দ্য কারেক্ট আনসার। আবারও বোঝো, ছোটো একটা কোশ্চেন্সে মিস্টেক ছিল, তোমাদের ঠিকও করে দিলাম। দেখো আবারও বোঝো ভালো করে, খুব ইম্পর্টেন্ট জিনিস, ভালো করে বুঝবে। লামডা যখন 1 থেকে 3 হচ্ছে, মানে 1 ছিল 3 হয়ে গেছে, মানে 3 গুণ হয়ে গেছে। তো ডি কী হবে? ডি হবে 1/1 তার কিউব থেকে 1/3 তার কিউবে কনভার্ট হয়ে যাবে। অর্থাৎ এটা যা হবে এটা তার 1/, হয়ে কিউব হয়ে যাবে। তার মানে আগে ডি ছিল 1 ইউনিট, এখন হয়ে গেছে 1/27 ইউনিট। সো অ্যান্সার হবে তোমাদের d/27। মানে আগে যদি ডি থাকে, এখন হয়ে যাবে তার 27 ভাগ। আগে 1 ইউনিট ছিল, এখন 1/27 হয়ে গেছে, মানে আগে যদি ডি থাকে তো ডি এর 27 হয়ে যাবে। তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এভাবে তুমি করতে পারো। এটা যদি ডিফারেন্সিয়েশন তোমরা কেউ 11-12 পড়ে থাকো, সেই ডিফারেন্সিয়েট করো তোমরা কোশ্চেনটাকে করতে পারো, হুইচ ইজ ভেরি টাফ। ঠিক আছে, আমি সোজা করে তোমাদের বললাম, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন এবং এটা আউট অফ সিলেবাস কোশ্চেন। স্টিল এটা রেলওয়ে গ্রুপ ডিতে এসছে, কারণ রেলওয়ে গ্রুপ ডি সিলেবাসে এটা কোনোদিনই ছিল না। 2022 যদি আসতে পারে, তো এবার এরকম ছোটোখাটো জিনিস ঢুকিয়ে দিতে পারে। ঠিক আছে, চলো নেক্সট আমরা পরেরটায় যাব। এটা যেমন সিলেবাসেরই প্রশ্ন, ভিডিও পজ করে নিজেরা ট্রাই করো। বলছে বাল্বের ফিলামেন্ট তৈরি হয় একটি ড্যাশ ধাতু দিয়ে, যার গলনাঙ্ক হলো ড্যাশ। তোমরা জানো বাল্বের ফিলামেন্ট তৈরি হয় কী দিয়ে? টাংস্টেন দিয়ে তৈরি হয়, রাইট? কী দিয়ে তৈরি হয়? টাংস্টেন। আর টাংস্টেন অত্যন্ত কঠিন এবং স্ট্রং একটা ধাতু। তো দুর্বল তো অ্যান্সার কোনো দিনই হবে না। ঠিক আছে, শক্ত অ্যান্সার হবে। এবং যার গলনাঙ্ক কী হয়? বেশি হয়। যদি গলনাঙ্ক বেশি না হয়, তাহলে তো ডুম কী হবে? ওখানে বাস্ট করবে অল্প এতেই। তাহলে অ্যান্সার তোমাদের কী হবে? শক্ত এবং বেশি। টাংস্টেনের যে গলনাঙ্ক হয়, আমরা যদি মোটামুটি রিপ্রেজেন্ট করি, তাহলে টাংস্টেনের গলনাঙ্ক কিন্তু কমপক্ষে 2500 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি গিয়ে পৌঁছায়। সো এটা হাই তোমাদের মেল্টিং পয়েন্ট। কী বললাম? ক্লিয়ার? আর্টিস্ট মাথা রাখবে, ডুমের মধ্যে যে তোমাদের গ্যাসকে ব্যবহার করা হয় যাতে টাংস্টেনের সঙ্গে অক্সিজেনের সম্পর্ক কম হয়, সেটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস ব্যবহার করা হয়, যেমন আর্গনকে ব্যবহার করা হয়।
এছাড়াও নাইট্রোজেনকেও ব্যবহার করা হয়, ঠিক আছে। আর্গন এবং নাইট্রোজেন এই দুই টাইপের গ্যাসকে কিন্তু ব্যবহার করা হয়, ঠিক আছে। এটা এনসিইআরটিতেও তোমাদের গিভেন আছে। যাই হোক, আমাদের অ্যান্সার কী হবে এখানে, শক্ত বা টাফ ধাতু যেটা টাংস্টেন আর গলনাঙ্ক বেশি হয়। পরেরটায় চলো। ওকে, 3 নম্বর দাগ কী বলেছে দেখো, বলছে সলিনয়েডের উৎপন্ন চৌম্বক ক্ষেত্র বৃদ্ধি পায় কিভাবে। সলিনয়েড কাকে বলা হয়, যদি তুমি একটা মেটালের একটা কোর নাও, কেমন মেটাল, নরম মেটাল কোর নাও, এবং নরম মেটাল কোর নিয়ে তার উপর কী করো, তুমি যদি ইলেকট্রিক ওয়্যারিং করো, ঠিক আছে, ইলেকট্রিক ওয়্যারিং করো, যদি তুমি নরম মেটাল কোর নিয়ে তুমি যদি ইলেকট্রিক ওয়্যারিং করো, এর ওপরে যদি একটা তামার তারকে যদি পেঁচিয়ে দাও এইভাবে, তাহলে এটা তোমাদের হয়ে যাবে একটা সলিনয়েড, ঠিক আছে। তো এই সলিনয়েড বেসিক্যালি কুণ্ডলী, কিন্তু এর মধ্যে যদি তুমি নরম লোহা দাও তাহলে এর কী হয়, এর তোমার যে এই যে দেখো বলেছে সলিনয়েড ইনক্রিজ কী করে হয়, উৎপন্ন ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রের বৃদ্ধি কী করে পাবে, সেটা তুমি যদি এর মধ্যে নরম লোহাকে পুড়ে দাও তাহলে সেটা হবে। তো অ্যান্সার উইল বি দিস। তোমার বলছে চেঞ্জিং ডাইরেকশন অফ সলিনয়েড কেন হবে না, সলিনয়েডে তুমি উত্তর মেরুকে, নর্থকে তুমি সাউথে কনভার্ট করে দিলে, তাতে ডাইরেকশন চেঞ্জ হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের, কিন্তু এখানে ডাইরেকশন চেঞ্জের কথা বলেনি, এখানে বলেছে এর যে শক্তি বা ক্ষমতা সেটা বৃদ্ধির কথা বলেছে। তো সেটা হবে তখন যখন ডাইরেকশানের ওপর তুমি নজর দেবে না, যখন তুমি এই ব্যাপারটার দিকে নজর দেবে। ডিক্রিজিং দ্য নাম্বার অফ টার্নস, মনে রাখবে নাম্বার অফ টার্নস ইনক্রিজ করা দরকার, কুণ্ডলীর পাক বাড়ালে চৌম্বক ক্ষেত্রের যে ক্ষমতা সেটা বাড়ে, তো এটা বাড়ালে হলে কারেক্ট হতো। নেক্সট হচ্ছে চেঞ্জিং দ্য ডাইরেকশন অফ কারেন্টের ডাইরেকশন চেঞ্জ করলে মেরুর ডাইরেকশন চেঞ্জ হবে, কিন্তু ক্ষেত্রের যে ক্ষমতা সেটা বাড়বে না, সেই জন্য এ, সি আর ডি কেটে যাচ্ছে, বি আমাদের কারেক্ট অপশান। পরেরটা চলো। দেখো, এই প্রশ্নটাও তোমাদের আউট অফ সিলেবাস কোশ্চেন্স, ঠিক আছে, কারণ গতি দিয়ে বেসিক্যালি আমাদের এনসিইআরটিতে কিছু বলা নেই, কিন্তু গতির প্রয়োগ সম্পর্কে বলা আছে একটা জিনিস। 2 নম্বর কথা হচ্ছে এইটা 2022-এ তাও ছিল, 2022-এর যদি আমরা এনসিইআরটি দেখি, 2022-এর এনসিইআরটি 2022-এর যে পরীক্ষাটা হয় সেটা বেসিক্যালি 2019-এর ফর্ম ফিল আপ ছিল, মাঝখানে করোনা হওয়ার ফলে পরীক্ষা ব্যাপক পিছিয়ে গেছিলো। সো 2019-এ যদি আমি এনসিইআরটি দেখি, 2019-এ এনসিইআরটিতে কিন্তু এটা ছিল, ঠিক আছে, অনেক বছর আগে, 5-6 বছর হয়ে গেছে, 6 বছর মিনিমাম। তো তারপর এনসিইআরটি ব্যাপক চেঞ্জ হয়েছে, এনসিইআরটি সিলেবাস অনেক ছোটো হয়ে গেছে, ফলে এইটা আর এনসিইআরটি সিলেবাসে নেই। এটা রেলওয়েতেই পড়া প্রশ্ন, বাট স্টিল অনেকে এটা নিয়ে কোয়ারি করেছে, এটা আমার কাছে পাঠিয়েছে অনেকে, তো সেই জন্য আমি সলভ করে দিচ্ছি, বাই চান্স যদি পড়ে তোমরা অ্যান্সার দিতে পারবে, ঠিক আছে। মাইন্ড ইট, এই কনসেপ্টটা কিন্তু রেলওয়েতে আছে, কিন্তু ওর ওপর নিউমেরিক্যালস রেলওয়েতে নেই, মানে এই কনসেপ্টটা এনসিইআরটিতে আছে, মানে ছিল 2019-এ ছিল, কিন্তু ওর নিউমেরিক্যালস মানে যেটা এখানে পড়েছে সেটা কোনোদিনই এনসিইআরটিতে ছিল না, তাও রেল দিয়েছে। তো দেখো কী হয়েছে ব্যাপারটা, ধরো এখানে একটা তারের কুণ্ডলী আছে, ঠিক আছে, তারের কুণ্ডলী কেমন, যেমন ধরো তারের কুণ্ডলী হচ্ছে এইরকমভাবে তুমি একটা তারের কুণ্ডলী তৈরি করতে পারো, এখানে একটা তারের কুণ্ডলী আছে, ঠিক আছে, বা এরকমভাবে যদি বুঝতে না পারো, একটা কাজ করছি তোমাদের জন্য, জাস্ট এ মিনিট। ধরো এটা একটা, তারপরে এটা একটা, তারপরে এটা একটা, তারপরে এটা একটা, এটা তারের কুণ্ডলী ধরে নাও, অনেকগুলো তারকে একসঙ্গে এখানে রাখা হয়েছে, এভাবে করলেও বুঝতে পারবে না, 1 মিনিট, এভাবে করলে বুঝতে পারবে কি, দেখছি, হ্যাঁ এভাবে করলে মোটামুটি তাও বুঝতে পারছো আশা করি। এগুলো অনেকটা বড় আঁকলে ভালো হয়। এটা একটা তারের কুণ্ডলী ধরে নাও, এটা স্থির অবস্থায় আছে, ঠিক আছে, এদিক দিয়ে তুমি কোনো জিনিস ঢুকে এদিক দিয়ে বের করে নিতে পারবে, আমার কথা বুঝতে পারছো, ফাঁপা তারের কুণ্ডলী, সোজা কথা বলতে আমি আর একবারও ঠিক করে দিচ্ছি তোমাদের, কী হবে, তুমি যদি কোনো জিনিস এদিক দিয়ে ঢোকাও, যেমন ধরো তুমি কী করলে, তুমি এখানে একটা রেখেছো হচ্ছে কয়েল আছে, এখানে একটা কী আছে, এখানে একটা কয়েল আছে, ঠিক আছে, একটা কয়েল আছে, আর তুমি কী করলে, তুমি একটা তড়িৎ পরিবাহী তারকে, ঠিক আছে, তুমি একটা তড়িৎ পরিবাহী তারকে কী করছো, এর মধ্য দিয়ে বারবার পাস করাচ্ছ, তাহলে তড়িৎ পরিবাহী তারের কিন্তু কী আছে, আমরা জানি যে কোনো তড়িৎ পরিবাহী তারের একটা ম্যাগনেটিক ফিল্ড থাকে, তো সেটার ওপরই প্রশ্নটা দিয়েছে। তো তড়িৎ পরিবাহী তারটাকে তুমি এখান দিয়ে ঢোকাচ্ছ, আর এখান দিয়ে তুমি বের করছো, একবার এটা করছো, আরেকবার কী করছো তুমি, আরেকবার তুমি যেটা করছো, পয়েন্ট টু বি নোটেড, সেটা হচ্ছে তুমি এই দিক দিয়ে ঢোকাচ্ছ আর এদিক দিয়ে বের করছো, একবার তুমি এদিক দিয়ে ঢোকাচ্ছ এদিকে বের করছো, আর তুমি এদিক দিয়ে ঢোকাচ্ছ এদিকে বের করছো, দুটো ক্ষেত্রেই তোমার বেগ সেম, এটাও তুমি যখন ঢোকাচ্ছ, যে তুমি যখন বের করছো সেটাকে লিখি 1.5 মিটার পার সেকেন্ড, এই হারে তুমি বের করছো,
আর যখন তুমি এটাকে ঢোকাচ্ছ তখন তুমি 1.5 মিটার পার সেকেন্ডেই তুমি কী করছো, তুমি বের করছো। যখন এরকম হবে তখন এখানে ইনডিউস কারেন্ট তৈরি হবে এবং তার একটা বিভব পার্থক্য তৈরি হবে। মানে তোমাদের মতো করে বলছি, পয়েন্ট টু নোটে এটা অনেক জটিল জিনিস, তোমাদের মতো সোজা করে বলছি। কিন্তু যেহেতু এর ডাইরেকশান চেঞ্জ হচ্ছে, কিন্তু গতির যেহেতু পরিমাণ সেম, দেখো এখানে যে স্পিডে বেরোচ্ছে সেম স্পিডে ঢুকছে, ফলে এর মান চেঞ্জ হবে না। কী হবে না? মান চেঞ্জ হবে না, ঠিক আছে? মান চেঞ্জ হবে না, কিন্তু এর চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? মাইনাস প্লাস পজিটিভ নেগেটিভ চেঞ্জ হয়ে যাবে, কারণ কারেন্ট, সো পজিটিভ আর নেগেটিভ পোল থাকবে। সো যদি বেরোনোর সময় তুমি নেগেটিভ আর পজিটিভ হয়, ঢোকার সময় পজিটিভ আর নেগেটিভ হয়ে যাবে। তো পজিটিভটা কী হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে, আর নেগেটিভটা কী হয়ে যাবে? তোমাদের পজিটিভ হয়ে যাবে। অর্থাৎ চিহ্নে পরিবর্তন আসবে, চিহ্নে পরিবর্তন আসবে, কিন্তু মান এক থাকবে। দ্য অ্যান্সার উইল বি গ, অর্থাৎ একই এবং বিপরীত, অর্থাৎ একই মান থাকবে একই, কিন্তু চিহ্ন হবে বিপরীত, নেগেটিভটা পজিটিভ হয়ে যাবে, ঠিক আছে? সেই জন্য এটা লিখেছে। ওকে, তো কারেক্ট আনসার উইল বি দিস। তোমরা বলেছো এইসব কোশ্চেন্স করতে হবে, যখন এইসব কোশ্চেন্স করার দরকার নেই, এই আমি যা করাবো এই কোশ্চেন্সগুলোকে চোখের দেখা দেখে যাও। পরীক্ষা হলে যদি তুমি বাই চান্স দেখো, তুমি ইজিলি এর কনসেপ্ট বুঝে টাচ করতে পারবে। তোমাকে জাস্ট ব্যাপারটা দেখতে হবে যে কী কী বলেছে, কী কী বলেছে। দেখো ফিজিক্স হচ্ছে অল অ্যাবাউট হোয়াট ইজ গিভেন টু ইউ, অর্থাৎ তোমার সামনে কী কী দেওয়া হয়েছে, তোমার সামনে কী কী শোকেস করা হচ্ছে, সেটাকে তুমি যদি ভালো করে বোঝো, তুমি ইজিলি তার অ্যান্সার দিতে পারবে। বোঝাতে পারলাম? এগুলো বেসিক্যালি ক্লাস 12-এর যে ম্যাগনেটিকের ব্যাপার আছে, ইলেকট্রোকারেন্টের ম্যাগনেটিক ব্যাপার আছে, তার উপর বেস করে কোশ্চেন সেটা, ঠিক আছে? এনসিইআরটিতে ক্লাস 10 এটা নেই। চলো নেক্সট পরেরটাতে। পরের প্রশ্ন কী বলেছে, এটা তোমাদের সিলেবাসে আছে আর এবারেও পড়তে পারে। বলেছে যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এফেক্ট দ্য ম্যাগনেটিক স্ট্রেংথ অফ ইলেকট্রোম্যাগনেট। ইলেকট্রোম্যাগনেটের স্ট্রেংথে, ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথ অর্থাৎ তার ক্ষমতাকে প্রভাবিত করে না কোনটা? লেন্থ অফ মেটালিক কোর, কারেন্ট ফ্লোয়িং থ্রু দ্য কয়েল, নাম্বার অফ টার্নস ইন দ্য কয়েল, ডিরেকশান অফ প্লেসমেন্ট অফ কয়েল। আমি তোমাদের বারবার বলেছিলাম যে ডাইরেকশান কিন্তু কখনোই, পয়েন্ট টু বি নোটেড, ডাইরেকশান কিন্তু কখনোই স্ট্রেংথে এফেক্ট করে না, ডাইরেকশান পোলে এফেক্ট করবে। মেরুগত কারণ যদি হয়, মেরু চেঞ্জ করার প্রয়োজন হয়, তো ডাইরেকশান তুমি চেঞ্জ করে দাও, মেরু চেঞ্জ হয়ে যাবে। তো মেরু পরিবর্তন কিন্তু হয় ডাইরেকশান চেঞ্জ করলে, যে কোনো ডাইরেকশান, কারেন্টের ডাইরেকশান চেঞ্জ করো হয়ে যাবে, বাদ বাকি যা যা ডাইরেকশান চেঞ্জ করলে হবে। কিন্তু মনে রাখবে এইটা আমাদের তাহলে কারেক্ট অ্যান্সার হবে, কারণ ডি এফেক্ট করবে না, লেন্থ অফ মেটালিক কোর এফেক্ট করবে, যত বেশি তুমি আয়রন প্রয়োগ করবে তত তো আর বাড়বে। নেক্সট হচ্ছে কারেন্ট ফ্লোয়িং টু, কারেন্ট ফ্লোয়িং যদি তুমি বাড়াও, এটা যদি তুমি বাড়িয়ে দাও, অর্থাৎ কারেন্ট যদি তুমি বাড়াও, কারেন্ট যত তুমি বাড়াবে এর চৌম্বক শক্তি তত বাড়বে। নাম্বার অফ টার্নস, অর্থাৎ এই যে তোমাদের বললাম না একটু আগে এঁকে দেখিয়েছিলাম, এইটা হচ্ছে তোমাদের একটা মেটালিক কোর ধরো, আর এর ওপরে তুমি ধরো, আমি তোমাদের করেই দেখাচ্ছি, ধরো তুমি একবার টার্ন দিয়েছো এরকম, এরকম টার্ন দিয়েছো, ঠিক আছে? এটা উপর দিয়ে উঠে ওই দিক দিয়ে বেরিয়ে গেছে। এই আর একবার তুমি মেটালিক কোর নিয়েছো, ধরো সেম মেটালিক কোরটাকে নিয়েছো, ধরো এই একই লেন্থে মেটালিক কোর, এর লেন্থ যদি এল হয়, এর লেন্থও এল, কিন্তু এবারে তুমি টার্ন অনেক ঘন দিয়েছো, মানে এবারে ধরো টার্ন দিয়েছো তুমি এরকম, দেখতে পাচ্ছ? আগের টার্নগুলো দেখো, আগের টার্নগুলো কত অল্প টার্ন, একটা দুটো তিনটে টোটাল টার্ন, এখানে টার্নগুলো অনেক বেশি। এটা টার্ন তুমি বাড়াচ্ছ, যত টার্ন বাড়বে তত কয়েলের কী বাড়বে, কয়েলের ওপর যে চৌম্বক শক্তি সেটাও তোমাদের বাড়বে, এটাও তোমাদের যত এটা বাড়বে তত এটা বাড়বে। তো এগুলো সব এফেক্ট করে, ডি এফেক্ট করে না। এখানে বলছে কোনটা এফেক্ট করে না, তো এটা কারেক্ট আনসার হবে, ঠিক আছে? পরেরটা চলো। নেক্সট প্রশ্ন, এটা আমি তোমাদের আমাদের যে পেড ক্লাস আছে বা আমাদের ম্যাগনেটের আমি টোটাল 3টে ক্লাস করিয়েছিলাম এর আগে, তাতেও করানো আছে। নিম্নের কোনগুলি চুম্বক ক্ষেত্ররেখার সঠিক বৈশিষ্ট্য? দেখো চুম্বক ক্ষেত্ররেখা আমরা জানি, এটা যদি একটা ম্যাগনেট হয়, আমরা ধরে নিই এটা একটা ম্যাগনেট এবং যার এটা নর্থ এবং এটা সাউথ, তো আমরা কি জানি, আজ গলার মধ্যে প্রবলেম আছে, আমরা কি জানি যে চুম্বক ক্ষেত্ররেখাগুলো নর্থ দিয়ে ঢোকে আর সাউথ দিয়ে বেরিয়ে যায়, নর্থ দিয়ে ঢোকে আর সাউথ দিয়ে বেরিয়ে যায়, ঠিক আছে? নর্থ দিয়ে ঢোকে আর সাউথ দিয়ে বেরিয়ে যায় কোথায়? চুম্বকের বাইরে, ঠিক আছে? চুম্বকের বাইরে নর্থ দিয়ে বেরোয় আর সাউথ দিয়ে ঢোকে, মানে নর্থ থেকে উৎপন্ন হয়, সাউথ দিয়ে ঢোকে, এইটা আমরা জানি। আর ভেতরে কি করে এই রেখাগুলো? ভেতরে যেটা করে সেটা হচ্ছে সাউথ দিয়ে বেরোয়, নর্থ দিয়ে ঢোকে, মানে সরি সাউথ দিয়ে ঢোকে, নর্থ দিয়ে বেরোয়, এইভাবেই চলছে বেসিক্যালি। এটাও তাই, এটাও তাই করবে, ঠিক আছে? এদিক দিয়ে ঢুকবে, দেখো ঢুকছে এদিক দিয়ে, এই দেখো গেল গেল গেল, ঢুকলো, ঢুকে এদিক দিয়ে বেরিয়ে যাবে, ঠিক আছে? এবার দেখো খেয়াল করো, এই রেখাগুলো সব কিন্তু এরকম বা এরকম, রেখাগুলোর মধ্যে তুমি কিন্তু কোনো এরকম পাবে না যে এটা গিয়ে এরকম কেটে গেছে বা ক্রস হয়ে গেছে, এরকম কিছু পাবে না।
অর্থাৎ রেখাগুলো একদম বদ্ধ লুপ, নট সার্কেল। আমরা এটাকে কী বলি? আমরা এটাকে বলি লুপ। লুপ আকারে অবস্থান করে। ঠিক আছে, দেখো রেখাগুলো কী আকারে অবস্থান করবে? লুপ আকারে অবস্থান করবে। আরেকটি জিনিস খেয়াল করবে, এই রেখাগুলো কখনোই একে অপরকে ইন্টারসেক্ট করে না। ঠিক আছে, এখানে বলে যে ক্ষেত্ররেখা একে অপরকে ছেদ করে, এটা কিন্তু রং ইনফরমেশন। নেক্সট, ক্ষেত্ররেখাগুলো ঘন হলে চৌম্বক ক্ষেত্র শক্তিশালী হয়, এটা কারেক্ট। এটা কারেক্ট। খ বলেছে ম্যাগনেটের বাইরে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুতে যায়, এটাও কারেক্ট। ঘ বলেছে ক্ষেত্ররেখাগুলো ঘন হয়। দেখো একটা যদি আমি এখানে ম্যাগনেট আঁকি, এটাও তোমাদের একটু বুঝিয়ে দিই, এটা ইম্পর্টেন্ট। এটা অনেকেই জানো, কারণ স্টুডেন্টরা এখন পরীক্ষার জন্য তৈরি, সো এটা জানো না, এটা হতেই পারে না। ঠিক আছে, এটা যদি আমাদের নর্থ হয়, এটা যদি সাউথ হয়, আমরা জানি যে চুম্বক রেখাগুলো নর্থ থেকে তো সব বেরোচ্ছে। ঠিক আছে, তাহলে তুমি একটা কথা ভালো করে ভাবো, আর সাউথ দিয়ে ঢুকছে। ঠিক আছে, সাউথ দিয়ে ঢুকছে। তো একটা জিনিস ভালো করে ভাবো যে কোথায় চুম্বক রেখাগুলো খুব কাছাকাছি আসে। আমরা দেখতে পাচ্ছি নর্থ আর সাউথ, এই পোলগুলোতে চুম্বক রেখাগুলো কাছাকাছি আসে, ফলে এই পোলে কিন্তু চুম্বক শক্তি বেশি আছে, এটাও আমাদের কারেক্ট। নেক্সট বলছে একক এলাকায় ক্ষেত্ররেখার সংখ্যা চৌম্বক ফ্লাক্স বলা, এটাও কারেক্ট। মনে রাখবে একটা অংশে কতগুলো, একটা নির্দিষ্ট এলাকার মধ্য দিয়ে, ক্ষেত্রের মধ্য দিয়ে কতগুলো চৌম্বক রেখা পাস করছে, এটা ধরো একটা নির্দিষ্ট ক্ষেত্র, এটা ধরো একটা কি নির্দিষ্ট ক্ষেত্র, এই নির্দিষ্ট ক্ষেত্রের মধ্য দিয়ে কতটা চুম্বক রেখা পাস করছে, কতগুলো চুম্বক রেখা পাস করছে, সেটাকে আমরা বলি চৌম্বকীয় ফ্লাক্স। তো এটাও কারেক্ট। এটা একটু আউট অফ সিলেবাস লাইন দেওয়া রয়েছে, বাট তোমাদের করে যেতে হবে যদি পরীক্ষা পড়েছে। তো এখানে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে ক, খ, ঘ, ঙ কারেক্ট, কিন্তু গ কারেক্ট নয়, কারণ ক্ষেত্রগুলো একে অপরকে কোনো দিনই ছেদ করে না। ঠিক আছে, তো অ্যান্সার উইল বি হোয়াট? অ্যান্সার উইল বি কোনটা এখানে বলেছে সঠিক? তো ক, খ, ঘ, ঙ কারেক্ট, বাকিগুলো কিন্তু কারেক্ট, বাকিটা কিন্তু কারেক্ট নয়। ঠিক আছে, অ্যান্সার তোমাদের চারটেই কারেক্ট, একটা কারেক্ট নয় হবে। অপশান এখানে দেওয়া নেই, বাট আমি তোমাদের এইভাবে বলে দিলাম। ঠিক আছে, পরেরটা চলো। ওকে, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং এবারে তোমাদের পরীক্ষায় আসার চান্স মারাত্মক মারাত্মক মারাত্মক। কি বলেছে দেখো, একটি তড়িৎ পরিবাহী তার আনুভূমিকভাবে এমন একটি চুম্বক ক্ষেত্রের মধ্যে রাখা হয়েছে যেখানে উত্তর মেরু উপরে এবং দক্ষিণ মেরু নিচের দিকে আছে। তার মানে কি? ভালো করে বুঝবে এটার মানেটা কি, এই মানেটা বোঝাটা ইম্পর্টেন্ট। মানে হচ্ছে যদি একটা ম্যাগনেটকে ধরো, এটা একটা ম্যাগনেট, এই ম্যাগনেটের ভালো করে বোঝো, আমি তোমাদের একই দেখাচ্ছি। এই ম্যাগনেটে কি করা হয়েছে? নর্থকে উপরে রাখা হয়েছে। ঠিক আছে, নর্থকে, এক মিনিট আর একটু ফ্যাশনেবল করে দেখে, নর্থকে উপরে রাখা হয়েছে আর সাউথকে নিচে রাখা হয়েছে। ঠিক আছে, তার মানে তুমি ভাবো ম্যাগনেটিক ফিল্ড লাইন্স কোন দিকে যায়? এদিক থেকে এদিকে যায়। তার মানে আমরা যখন আঙুল রাখবো, তখন আমরা কোন দিক থেকে কোন দিকে রাখবো? আমরা আমাদের তর্জনীকে কোন দিকে রাখবো? তর্জনীকে আমরা নিচের দিকে রাখবো। তর্জনী মানে যেটা তুমি মানুষকে বলো চোপ, চোপ বলার জন্য তুমি যে আঙুলটা তোলো সেটা হচ্ছে তোমার তর্জনী। তাহলে তর্জনী কোন দিকে যাবে? তর্জনী যাবে নিচের দিকে। ঠিক আছে, তর্জনী কোন দিকে যাবে? নিচের দিকে। তুমি তো কোন আঙুলকে ইউজ করবে? দেখো এখানে বলেছে যে তড়িৎ পরিবাহী তার আর চৌম্বক ক্ষেত্র, অর্থাৎ এখানে তোমার ইউজ হবে ফ্লেমিংসের লেফট হ্যান্ড রুল। ফ্লেমিংসের লেফট হ্যান্ড রুলও ইউজ করতে পারো, লোরেন্স ল ইউজ করতে পারো, বাট লোরেন্স ল তোমার সিলেবাসে নেই, সো ফ্লেমিংসের লেফট হ্যান্ড রুল তোমরা ইউজ করবে। তো ম্যাগনেটিক ফিল্ড লাইন্স আমাদের নিচের দিকে আছে, নর্থ থেকে বেরিয়ে সাউথের দিকে ঢোকে, আমরা একটু আগেই বলেছি। তার মানে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স এদিকে, মানে আমরা এদিকেই আমাদের কি করব? ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশান ধরবো। অর্থাৎ তোমার যে চোপ বলা আঙুল, ঠিক আছে, শাট আপ বলা আঙুল, সেটা আমাদের এই দিকে ডিনোট হবে। অর্থাৎ তোমার তর্জনী কোন দিকে ডিনোট হবে? এই দিকে, নিচের দিকে। এটা একটা মেজে, ধরো আমি তোমায় বলে দিচ্ছি, শোনো ভালো করে শোনো, ভালো করে শোনো, মাথায় ঢুকছে না তো এটা, ভালো করে শোনো। এটা একটা মেজে, এই মেজের ওপরে এটাকে রাখা হয়েছে। তোমার ঘরে মেজে আছে তো? ইয়েস নো বলো। সেই মেজের ওপর একটা পেনকে রাখো, আর পেনের শীষের নিপটাকে উপর দিকে রাখো, বা তোমার খাতা সামনে কিছু নিয়ে লিখছো তো, সেই খাতার উপর জাস্ট পেনটাকে বসিয়ে দাও, আর নিপটাকে তোমার ছাদের দিকে রাখো। ঠিক আছে, ওই নিপটা হচ্ছে তোমার নর্থ, আর তলার দিকটা মানে তোমার ডায়েরির দিকটা বা তোমার খাতার দিকটা হচ্ছে তোমার সাউথ। ঠিক আছে, মানে তোমার নর্থ সাউথ নয়, এই যে চুম্বক রয়েছে, চুম্বকের নর্থ ওপর দিকে, সাউথ নিচের দিকে, এখানে বলা রয়েছে বলে আমরা এভাবে রাখতে বাধ্য। তো নিপটাকে তুমি ওপর দিকে রাখো, ছাদের দিকে। এবার তুমি কি করবে? নিপ যেদিকে তার উল্টো দিকে তোমার বাম হাতের তর্জনীকে রাখো। কি বললাম? তোমার বাম হাতের তর্জনীকে রাখো। কাকে? তর্জনী। ঠিক আছে, বাম হাত, নট ডান হাত, বাম হাত। বাম হাত কোনটা? ডান হাত তুলছো কেন? বাম হাত বলেছি। বাম হাতের তর্জনীকে রাখো। রাখো কোন দিকে রাখবে?
মুখটা কোন দিকে হবে তর্জনী? তোমার খাতার দিকে হবে, ছাদের দিকে না। ছাদের দিকে নিপ আছে, নিপের উল্টো দিকে হবে তোমার তর্জনী। কেন? কারণ ফিল্ড লাইন্স নর্থ থেকে বেরিয়ে সাউথের দিকে যায়, তো ফিল্ড লাইন্সের যে ক্ষেত্র বল সেটা নর্থ থেকে সাউথের দিকে প্রয়োগ হচ্ছে, মানে ডাউনওয়ার্ডে এখানে কি হচ্ছে, ম্যাগনেটিক ফিল্ড লাইন্স আছে। বি কোন দিকে আছে? ডাউনওয়ার্ড। বি মানে কি? ম্যাগনেটিক ফিল্ড লাইন্সকে বি দিয়ে রিপ্রেজেন্ট করা। ঠিক আছে, আমি এম বলে দিচ্ছি, ম্যাগনেটিক ফিল্ড লাইন্স এমজি বলে দিচ্ছি, ম্যাগনেটিক। ঠিক আছে, ম্যাগনেটিক ফিল্ড লাইন্স কোন দিকে হবে? ডাউনের দিকে হবে। ক্লিয়ার হয়েছে এটুকু? বোঝা গেছে এটুকু? ওকে, এবার ফোর্সে আসি। দেখ আমি এখানে ছোট্ট করে জিনিস আঁকছি, সেটা হচ্ছে এইটা হচ্ছে আমাদের নর্থ, এটা হচ্ছে আমাদের ইস্ট, দিস ইজ আওয়ার সাউথ, দিস ইজ আওয়ার ওয়েস্ট। ঠিক আছে, দিস ইজ আওয়ার সাউথ, দিস ইজ আওয়ার ওয়েস্ট। এবার এটাকে এভাবে না ধরে, পয়েন্ট টু বি নোটেড, এভাবে না ধরে তুমি এটাকে কিরাম করে দাও বলো তো? তুমি এটাকে এরাম করে দাও, এই অর্থাৎ খাতার ওপরে তুমি এটাকে রেখে দাও এই দাগটাকে। তাহলে কী হবে? এইটা তোমার নর্থ হয়ে যাবে, এদিকটা তোমার সাউথ হবে, এদিকটা তোমার ইস্ট হয়ে যাবে, এইটা তোমার ওয়েস্ট হবে। আমি কি করেছি? এটাকে খাতার ওপর শুয়ে দিয়েছি। এইভাবে না রেখে এটাকে আমি কি করেছি? খাতার ওপর শুয়ে দিয়েছি। বোঝাতে পারছি আমি কেমন করে এঁকেছি? খাতার উপর আমি শুয়ে দিয়েছি। অরিজিনালি কল্পনা করো তুমি, তো কল্পনা করলে বুঝতে পারবে। এইটা হচ্ছে আমাদের নর্থ, আমি 3D করে দিচ্ছি, তাহলে বেটার বুঝতে পারবে। 1 মিনিট, যারা এখনও বুঝতে পারছো না তাদের জন্য, দিস ইজ নর্থ। ঠিক আছে, 1 মিনিট, দিস ইজ ইয়োর নর্থ। ঠিক আছে, অ্যান্ড দিস উইল বি ইয়োর সাউথ। বলে এবার বুঝতে পারছো? এবার বুঝতে পারছো আশা করি? দিস ইজ ইয়োর সাউথ। ঠিক আছে, এবার 3Dতে বুঝতে পারছো? যদি কেউ এখনও না বুঝতে পারো, চলো আর একবার করে দিচ্ছি। যাদের এখনও মাথায় ঢুকছে না তার জন্য আর একবার, তার জন্য আর একবার, তার জন্য আর একবার। এই হচ্ছে তোমাদের নর্থ, এই হচ্ছে তোমাদের নর্থ, এই দিকটা নর্থ, এদিকটা তোমাদের নর্থ, আর এইটা তোমাদের সাউথ। ঠিক আছে, তাহলে ইস্ট কোন দিকে হবে? এদিকে তোমাদের ইস্ট হবে, এদিকে তোমাদের ওয়েস্ট হবে। এবার বুঝতে পারছো আশা করি? আমি কি করেছি? এর উপর শুয়ে দিয়েছি, এই যেটা এখানে এঁকেছিলাম সেটাকে আমি এরকম না করে শুয়ে দিয়েছি। ঠিক আছে, আর তাহলে আপ ডাউন কোন দিকে বাবা? বলো তো দেখি বাবা, আপ ডাউন কোন দিকে? আপ ডাউনটা কোন দিকে বাবা? আপ ডাউনটা হচ্ছে এই যে আপ ডাউন, এই আপ, এই নিচ দিয়ে ঢুকে যাচ্ছে, এই যে ওপর দিকে আপ, নিচের দিকে ডাউন হচ্ছে। এবার বুঝতে পেরেছো আশা করি? ক্লিয়ার? এই ব্যাপারটাকে মাথায় রাখো। আমাদের ফোর্স কোন দিকে প্রয়োগ হচ্ছে বাবা? আমাদের ফোর্স বাবা জীবন কোন দিকে প্রয়োগ হচ্ছে? আমাদের ফোর্স প্রয়োগ হচ্ছে ডাউনওয়ার্ডে। ফোর্স কোন দিকে প্রয়োগ হচ্ছে? ডাউন। এই নর্থ আর এই সাউথকে ধরবে না, এটা ম্যাগনেটের নর্থ সাউথ। ঠিক আছে, এটা ম্যাগনেটের নর্থ সাউথ, এবং ম্যাগনেটের নর্থ সাউথ আমাদের এখানে দরকার নেই। বেসিক্যালি দরকার ছিল একটু আগে, দরকার ছিল, এখন আর দরকার নেই, কারণ আমরা ব্যাপারটা বুঝে গেছি যে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স নিচের দিকে যাবে। এটা আপ, এটা হচ্ছে তোমাদের আপ, আর নিচের দিকটা হচ্ছে তোমাদের ডাউন, নিচের দিকটা হচ্ছে তোমাদের ডাউন। তাহলে আমি যদি এই যে আমাদের হলুদ রঙের ব্যাপারটাকে এঁকেছি, এটাকে যদি আমি এখানেই আঁকি, তাহলে এটা কেমন হবে? এটা বেসিক্যালি এরকম হবে কি হবে না? এর ভেতর দিয়ে বেরিয়ে আসবে, ওইদিকে আমাদের নর্থ থাকবে, ওইদিকে আমাদের নর্থ আছে, এইদিকে আমাদের নর্থ চলে যাবে, এদিকে আমাদের সাউথ চলে যাবে, এদিকে আমাদের ইস্ট আসবে। ঠিক আছে, এদিকে আমাদের ওয়েস্ট চলে যাবে। ইয়েস অর নো বলো, হবে কি এরকম? এই যে এটাকে আমি যদি এর মধ্যে নিয়ে যাই, এটাকে যদি আমি এর মধ্যে নিয়ে যাই, মানে আমি যদি কম্বাইন পিকচার করি, এটাকে যদি তুলে দেই, দিয়ে আমি যদি এখানে যদি কম্বাইন পিকচার করি, তাহলে কি এরকমটা হবে কি হবে না বলো? বলো স্যার ইয়েস হবে, ডেফিনেটলি হবে। আমি 3Dতে করে দিয়েছি তোমাদের, বোঝাতে পারছি আমি? আপ ডাউন, এদিকে নর্থ, এদিকে ইস্ট, এদিকে সাউথ। ঠিক আছে, এদিকে হচ্ছে সাউথ, এদিকে হচ্ছে নর্থ। ক্লিয়ার? খাতার ওপর তুমি রাখছো ব্যাপারটাকে, আশা করি বোঝাতে পারছি। এত সুন্দর করে আঁকা এবং এত সুন্দর বোঝানো তুমি খুব কম জায়গা দিয়ে পাবে। এবার একটা জিনিস তোমাকে বলি, ম্যাগনেটিক ফিল্ড লাইন্স তাহলে এদিকে কাজ করছে, তোমার তর্জনী তাহলে এদিকে আছে। ঠিক আছে, এবার তুমি বলো তোমার বুড়ো আঙুল, কারণ তোমার বুড়ো আঙুল কাকে রিপ্রেজেন্ট করে? বলকে রিপ্রেজেন্ট করে। দেখো এই ম্যাগনেটিক ফিল্ড লাইন্স তারের উপর একটা বল প্রয়োগ করবে, তারটা কোন দিকে বাঁকছে? দক্ষিণ দিকে। তোমাকে কেউ ঠেলা দিচ্ছে, তুমি দক্ষিণ দিকে সরে আসলে, তার মানে বলটা তোমার উপর দক্ষিণ দিকেই প্রয়োগ হয়েছিল। সেই জন্য তারটা যেহেতু দক্ষিণ দিকে সরে আসছে, মানে তারের ওপর বল প্রয়োগ দক্ষিণ দিকে হয়েছিল। তুমি তোমার বাম হাতের বুড়ো আঙুল, ডান হাতের তর্জনীকে যেরকম রাখা আছে ওরভাবে রেখে, এই টিকটা যেদিকে মারা আছে সেদিকে রেখে, বাম হাতের বুড়ো আঙুলটাকে, কাকে? বুড়ো 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 আঙুল, বাম হাতের বুড়ো আঙুলটাকে তুমি কি করো? তুমি এই দিকে দাও। কোন দিকে দাও? এই দিকে, অর্থাৎ তোমার যে সাউথ আছে সেই সাউথের দিকে দাও। তোমার সাউথের দিকে দাও। কোন দিকে? তোমার সাউথের দিকে। ঠিক আছে, এই যে এখানে যে সাউথ লেখা আছে সেই দিকে দাও। তোমার সাউথ মানে এই সাউথই হবে।
তোমার এই যে সাউথ, এই সাউথের দিকে দাও, ঠিক আছে। তুমি দেখবে তোমার যে মধ্যমা আছে, পয়েন্ট টু বি নোটেড, তোমার যে মধ্যমা আছে সে ডিনোট করবে এই দিকে। কোন দিকে ডিনোট করবে? এইখানে দিকে দেখাই, সে ডিনোট করবে তোমার এই দিকে, এই দিকে। কোন দিকে? নর্থ সাউথ ওয়েস্টের দিকে ডিনোট করবে। কোন দিকে ডিনোট করবে? তোমার ওয়েস্টের দিকে ডিনোট করবে। তুমি এভাবে রাখো, রেখে দেখলে বুঝতে পারবে, ঠিক আছে। এই দিকে ডিনোট করবে। কোন দিকে ডিনোট করবে? তোমার ওয়েস্টের দিকে ডিনোট করবে। পরীক্ষার সময় যদি বারবার ফিঙ্গার তোলো তাহলে অসুবিধা হয়ে যাবে। এই যেদিকে মোটা করে দিলাম এই দিকে ডিনোট করবে। তোমার ম্যাগনেটিক ফিল্ড লাইন্স আছে এই দিকে, আমি এগুলোকে একটু মোটা করে দিই। তোমার ম্যাগনেটিক ফিল্ড লাইন্স কোন দিকে আছে? তোমার ম্যাগনেটিক ফিল্ড লাইন্স কোন দিকে আছে? এই দিকে আছে তোমার ম্যাগনেটিক ফিল্ড লাইন্স, ক্লিয়ার? এই দিকে তোমার ম্যাগনেটিক ফিল্ড লাইন্স আছে, এই দিকে, ঠিক আছে। তোমার বল প্রয়োগ কোন দিকে হচ্ছে? মেন ফ্যাক্টরগুলোকে আমি মোটা করে দিচ্ছি। বল প্রয়োগ কোন দিকে হচ্ছে? এই দিকে হচ্ছে, এই দিকে তোমার বল প্রয়োগ আছে, ঠিক আছে। সবুজের দিকে বল প্রয়োগ আছে। তুমি দেখবে তোমার যে কারেন্টের ফ্লো হচ্ছে, অর্থাৎ মধ্যমা কারেন্টের ফ্লোকে রিপ্রেজেন্ট করে, সেটা দেখবে এই দিকে ডিনোট করে। তুমি যদি তোমার আঙুলকে, বুড়ো আঙুলকে, তো আমি আমার সামনেই করছি অ্যাকচুয়ালি, মানে আমি আমার হাত থেকে ওইভাবে রেখেছি, রাখো, তুমি দেখবে তোমার যে মধ্যমা সেটা দেখবে ওয়েস্টের দিকে ডিনোট করছে, ঠিক আছে। কিন্তু ওয়েস্টের দিকে কে ডিনোট করছে? ইলেকট্রিক কারেন্ট ডিনোট করছে। কারেন্ট কে ডিনোট করছে? একটু এবার শুরু করে দেই, 4 নম্বরে রাখি। কে ডিনোট করছে এখানে? কারেন্ট ডিনোট করছে। এটা কারেন্ট ডিনোট করছে ওয়েস্টের দিকে। আর কারেন্ট যেদিকে যায়, ইলেকট্রন তার উল্টো দিকে যায়, তাহলে ইলেকট্রন কোন দিকে যাবে? ওয়েস্ট থেকে ইস্টের দিকে যাবে। কারেক্ট অ্যান্সার উইল বি দিস। এটা বোঝানোর জন্য এত টাইম লাগে, বাট আমি অনেক আগেই অ্যান্সার বার করে ফেলেছিলাম, তাই জন্য তোমাদের বোঝাতে পারলাম। মাথায় তো চলছে কিছু, তবে তো তোমাদের আমি বোঝাতে পারলাম। কারেন্ট যদি এদিকে হয়, ইলেকট্রন কোন দিকে যাবে? উল্টো দিকে যাবে। তো ইলেকট্রন ওয়েস্ট থেকে ইস্টের দিকে যাবে, তো অ্যান্সার উইল বি দিস। বোঝাতে পারলাম? এবার আমরা কাজ করছি, আমি আমার আঙুলের ছবিটা যেভাবে রেখেছি, আঙুলের ছবিটা এখানে রিপ্রেজেন্ট করানোর চেষ্টা করছি। দেখো তো বুঝতে পারো কিনা। দেখো আমি এখানে একটা হাতের ছবিকে নিয়েছি। তুমি একটা কাজ করো, তোমার এই মুহূর্তে তো এই মুহূর্তে তুমি একটা কাজ করো, তোমার যে স্ক্রিন আছে তার ব্রাইটনেসটাকে একটু বাড়াও, জাস্ট, আর কিছু না, তাহলে বেটার বুঝতে পারবে। আমি একটা এখানে হাতকে নিয়েছি, ইন্টারনেট খুঁজে এই হাতটাকে পেলাম, এটা হচ্ছে বেস্ট, এখানে দেখতে পেলাম খাটছে। তো এই হচ্ছে তোমাদের, লাল ইউজ করি, এই নিচের দিকে তোমাদের কী গেছে? ম্যাগনেটিক ফিল্ড লাইন্স গেছে। এদিকে তোমাদের কী আছে? সাউথের দিকে তোমাদের কী গেছে? তোমাদের বল গেছে সাউথের দিকে। এদিকে গেছে তোমাদের ম্যাগনেটিক ফিল্ড লাইন্স, হয়তো এদিকে বেরিয়ে যাচ্ছে। তাহলে দেখো এই যে তোমাদের মিডল ফিঙ্গার, সেটা এই দিকে ডিনোট করছে, অর্থাৎ কোন দিকে? ওয়েস্টের দিকে। এখানে দেখো আমি ছবির মধ্যে দিয়েও দেখিয়েছি, এটাকে আমি এখানে ছবির মধ্যে একটু ট্রান্সপারেন্ট করে রেখেছি। নিচের দিকে দেখো লাইনটা গেছে, এই যে সাদ লাইন নিচের দিকে গেছে। তোমার যে আঙুল, বুড়ো আঙুল, সেটা কোন দিকে ডিনোট করবে? সাউথকে ডিনোট করবে। তাহলে এই দেখো ভেতর দিক দিয়ে এটাকে এখানে একটা আঙুল গেছে, সেটা কোন দিকে ডিনোট করছে? তোমার ওয়েস্টের দিকে ডিনোট করবে। ইলেকট্রিসিটি যদি ওয়েস্টের দিকে যায়, কারেন্ট যদি ওয়েস্টের দিকে যায়, ইলেকট্রন যাবে তার উল্টো দিকে, অর্থাৎ ওয়েস্ট থেকে ইস্টের দিকে যাবে। দ্যাট ইজ ওয়াই দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। বোঝাতে পারলাম? ভেরি ভেরি গুড কোশ্চেন্স, ওকে। আর এই টাইপের প্রশ্ন আমি আমার পেডে কিন্তু প্রচুর করিয়েছি। ইভেন তোমাদের যে মক টেস্ট দিয়েছিলাম তাতেও আমি করিয়েছি। এখানে দেখবে 4-5টা কোশ্চেন ছিল এই টাইপের উপরে, আঙুল দিয়ে জাস্ট দেখানোর উপরে। তো ভাবো কতটা ইম্পর্ট্যান্ট, ওকে। চলো নেক্সট পরেরটাতে। আজকে বেসিক্যালি আমি কী করেছি বলো তো? সেই কোশ্চেন্সগুলোকে নিয়েছি, এগুলো তোমাদের মাথা খারাপ করে। তো বলেছে যে একটি তড়িৎ পরিবাহী সরল তারের চারপাশে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের সম্পর্কে নিচের বিবৃতিগুলি বিবেচনা করো। বলছে তার থেকে, ধরো একটা তার রয়েছে, এই হচ্ছে তোমাদের তার, এবং এই তারের চারপাশে চৌম্বক ক্ষেত্র তৈরি হয়েছে, ঠিক আছে। একটা তারকে যদি তুমি এরকমভাবে দাঁড় করিয়ে দাও, এদের চারপাশে যে চৌম্বক ক্ষেত্র তৈরি হবে সেটা কেমন হবে? এইভাবে ঘুরবে। প্রথমটা ধরো এরকম হলো, ঠিক আছে, তারপরটা ধরো তোমাদের এরকম হলো, তারপরটা ধরো তোমাদের এরকম হলো, তারপরটা ধরো তোমাদের এরকম হলো, ওকে। ঘুরতে থাকবে। কিন্তু তুমি একটা জিনিস ভালো করে ভাবো, এই ডিস্ট্যান্সটা, এইটা যদি তোমাদের কেন্দ্রবিন্দু হয়, তাহলে এখান থেকে এটাকে আমরা কী বলবো? আর বলবো। এবার দেখো এই আর, দেখো বাড়ছে, দেখো আরও বাড়লো, দেখো আরও বাড়লো। তুমি চাইলে এটাকে ডিফারেন্ট আরে কনভার্ট করতে পারো, বাট আমি একটা দিয়ে দেখাচ্ছি। তাহলে দেখো এই যে বৃত্তগুলো আছে, যখন কোনো একটা বৃত্ত একটা বিন্দুর চারপাশে ঘুরলো, এবং সেম আর একটা বৃত্ত ওই বিন্দুর চারপাশেই ঘুরলো, এবং সেম আর একটা বৃত্ত যখন ওই বিন্দুর চারপাশেই ঘুরলো, দেখো বিন্দু সেম, শুধু রেডিয়াসগুলো দেখো বাড়ছে, ঠিক আছে। শুধু রেডিয়াসগুলো দেখো কী হচ্ছে? বাড়ছে। এটা রেডিয়াস এই, এটা রেডিয়াস এই, এটা রেডিয়াস এই, রেডিয়াসগুলো বাড়ছে। এরকম ধরনের বৃত্তকে বলা হয় কোসেন্ট্রিক সার্কেল।
তো তার থেকে আর দূরত্বে চৌম্বক রেখাগুলি কেন্দ্রস্থিত বৃত্তের আকারে থাকে। কেন্দ্রস্থিত বৃত্ত মানে কোসেন্ট্রিক, অর্থাৎ সমকেন্দ্রীয় বৃত্ত। একে আরও ভালো করে কি বলা হয়? সমকেন্দ্রীয় বৃত্ত, মানে এই বৃত্তগুলোর কেন্দ্র এক। তো সমকেন্দ্রীয় বৃত্ত, সমকেন্দ্রীয় বৃত্ত আকারে ডেফিনেটলি থাকে। এটা ক কিন্তু কারেক্ট। এই ক মানে হচ্ছে এ। হয়েছে কি, গুগল দিয়ে বাংলা করেছি, যার ফলে ককে এ নিয়ে নিয়েছে, আবার কখনো কখনো ক রেখেছে। ক মানে এ, ঠিক আছে? তোমরা ক মানে কি বুঝবে? এ। চলো কেটেই দিই, এখানে আমি এই লিখে দিচ্ছি। ক মানে হচ্ছে তোমাদের এ, আর খ মানে হচ্ছে তোমাদের বি। কেমন? তাহলে তোমাদের কনফিউশন হবে না। নেক্সট বলছে তার থেকে দূরত্ব বাড়ালে বৃত্তের ব্যাসার্ধ বৃদ্ধি পাবে। এ তো বৃদ্ধিই পাবে, তারই হচ্ছে সেন্টার অবস্থান করছে। এর থেকে যত বাড়াবে, এটা আর হলে এটা তার থেকে বেশি হবে, এটা তার থেকে বেশি হবে, ঠিক আছে? রেডিয়াস তত বাড়বে এবং অবশ্যই বাড়বে। আর মনে রাখবে, যত রেডিয়াস বাড়বে, ধরো এই জায়গায় একটা পয়েন্ট আছে এক্স, এখানে একটা পয়েন্ট আছে ওয়াই, এখানে একটা পয়েন্ট আছে জেড, এখানে একটা পয়েন্ট আছে ধরো পি। তোমাকে যদি বলে যে এক্স ওয়াই জেড পি কোন বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান সব থেকে বেশি হবে, তোমরা বলবে এক্স বিন্দুতে সব থেকে বেশি, তারপর তোমাদের ওয়াই বিন্দুতে হবে, তারপর তোমাদের জেড বিন্দুতে হবে, আর সব থেকে কম আমরা পিতে পাবো। কেন? কারণ এখান থেকে যত দূরত্ব বাড়বে, পয়েন্টের দূরত্ব যত বাড়বে, তত ম্যাগনেটিক ফিল্ডের ক্ষমতা কমতে থাকবে। ম্যাগনেট থেকে যত দূরে যাবে, ম্যাগনেটিক ফিল্ড কে তৈরি করছে? এই কারেন্ট ক্যারিং কন্ডাক্টারই তৈরি করে, তারটাই তৈরি করছে। এর থেকে যত দূরে যাবে তত কী হবে? ক্ষমতা কমতে থাকবে। সো তার থেকে দূরত্ব বাড়লে বৃত্তের ব্যাসার্ধ বাড়ে এবং ম্যাগনেটিক ফিল্ডের ক্ষমতা কমে। এটা দেয়নি, বাট দিতে পারতো। তো এ আর বি বোথ কারেক্ট এখানে। সো বোথ এ অ্যান্ড বি উইল বি কারেক্ট, ঠিক আছে? চলো নেক্সট পরেরটাতে। মনে করে দেখো, এই টাইপের প্রশ্ন আমি কিন্তু একটা প্রথম দিন তোমাদের জন্য রেখেছিলাম, যেটা রেলের পরীক্ষা পড়েছে, আর এটা পড়েনি, বাট আমি তোমাদের প্র্যাকটিস করাচ্ছি। আর যে কোশ্চেন্স আমি বেশি নেইনি, বাট তাগড়া কোশ্চেন্স নিয়েছি। বলেছে 5 ওহম রোধ বিশিষ্ট একটি কয়েল 2, এটা কী হবে? মিলি না মাইক্রো? মিলি অ্যাম্পিয়ার। পয়েন্ট টু বি নোটেড, মিউ দিলে আমাদের হয় মাইক্রো, এটা মনে রাখবে। আর এম দিলে আমাদের হয় মিলি, এটাও মনে রাখবে। যদি বলা হয় মাইক্রো অ্যাম্পিয়ার আর অ্যাম্পিয়ারের মধ্যে সম্পর্ক কি মনে রাখবে? 1 মাইক্রো অ্যাম্পিয়ার ইকুয়াল টু হয় 10⁻⁻6 অ্যাম্পিয়ার। আর যদি বলে মিলি অ্যাম্পিয়ার আর অ্যাম্পিয়ারের মধ্যে সম্পর্ক কি, সেটা হবে 10⁻³ অ্যাম্পিয়ার। এর দ্বিগুণ পাওয়ার ওপরে গিয়ে বসবে, ঠিক আছে? এইটা যদি মনে রাখতে পারো, তাহলে এই অঙ্ক তোমার কাছে কিছু না। এই অঙ্ক কিন্তু ইম্পর্টেন্ট। আজকে যে কটা নিয়েছি সব কটা হচ্ছে ফারু লোকজন নিয়েছি আমি। তো কী বলেছে দেখো, বলেছে দেখো এই যে আমাদের বলেছে ইএমএফ কত, মনে রাখবে ইএমএফ মানে হচ্ছে ভোল্ট বার করতে বলেছে। এটা রেলের একটা নতুন চাল। রেল কী করছে? ভোল্ট ডাইরেক্ট দিচ্ছে না, ইএমএফ দিচ্ছে, আর এইসব ক্যালকুলেশন ইনক্লুড করে দিচ্ছে, ঠিক আছে? তো আমরা তো জানি ভি ইকুয়াল টু আইআর। তো ওরে বাবা, সেই ফর্মুলাই পুট হবে এখানে, আর কিছু পুট হবে না, ঠিক আছে? ভয় খাই দেওয়া আর কিছু না। তো ভি কত, আই কত আমাদের? আই আমাদের বলেছে, দেখো এই আই আমাদের অ্যাম্পিয়ারে থাকে, কিন্তু এখানে আমাদের কি বলেছে? এখানে আমাদের বলেছে 2 মিলি অ্যাম্পিয়ার। তো মিলি অ্যাম্পিয়ারকে তোমাকে কি করতে হবে? অ্যাম্পিয়ারে কনভার্ট করে নিতে হবে। তার মানে এখানে কী করতে হবে? দেখো 1 মিলি অ্যাম্পিয়ার ইকুয়াল টু এত, 2 মিলি অ্যাম্পিয়ার ইকুয়াল টু কী হবে? 2 ইন্টু এত অ্যাম্পিয়ার। আর ইন্টু আমাদের রোধ কত আছে আমাদের? 5। এই যে রোধ আমাদের 5, ঠিক আছে? তো এবার আমরা কি করব? ক্যালকুলেট করো। 2 ইন্টু, দেখো এটা তলায় আমাদের 10 যাবে, কেন? কারণ মাইনাস আছে তাই। তো 10 ইন্টু 10 এই আমাদের যাবে, ইন্টু আমাদের কী হবে? 5, ঠিক আছে? তো এটা তোমাদের 5 হবে, এটাও তোমাদের কি হবে? 2 হবে। তো নিচে তাহলে কি থাকলো? 1 বাই তোমাদের থাকলো হচ্ছে, আচ্ছা আরেকটা জিনিস ভালো করে খেয়াল করো, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আমি এটা এখানে এই ক্যালকুলেশনটা করছি না, কারণ আমাদের এখানে মিলি ভোল্টে অ্যান্সার দিয়েছে। সো মিলি ভোল্টে অ্যান্সার দিয়েছে মানে এটা ভেরি ইজি, আমরা এসব করবো না। আমরা দেখো এখানে দেখো 10টাকে আমরা নিচে পাঠিয়ে দিচ্ছি, 10টাকে আমরা কী করছি? নিচে পাঠিয়ে দিচ্ছি, 3টে 10 নিচে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? 3টে 10 আমি নিচে পাঠিয়ে দিচ্ছি। আর উপরে আমাদের কী থাকছে? 5 10কে 5 2 10 থাকছে। চাইলে আমরা একটা 10 কেটেও দিতে পারি, বাট আমরা কাটবো না। কেন কাটবো না? কারণ দেখো, যেমন ওপর দিকে ভালো করে তাকাও, একবার চোখ বড় বড় করে তাকাও। যেমন তুমি দেখলে যে 1 মিলি অ্যাম্পিয়ার ইকুয়াল টু এত, তখন মনে রাখবে 1 মিলি ভোল্টও পাওয়া যায়। সব কিছুরই মিলি পাওয়া যায়, মিলিমিটার, মিলি, যাই হোক চলো। তো মিলি ভোল্ট, মিলি অ্যাম্পিয়ার। তো মিলি ভোল্ট ইকুয়াল টু কী হবে? সেম 10⁻³ ভোল্ট, ঠিক আছে? তাহলে বেসিক্যালি এখানে কী হচ্ছে দেখো তো, 10 তো আছেই, আর এখানে কী হচ্ছে? 10⁻³ হচ্ছে।
এত আমাদের ভোল্ট দিচ্ছে, বাট এটা তো আর ভোল্ট নেই রে বাবা। দেখো এত ভোল্ট আছে, এখানে কি আছে, এখানে এত, যখন আমরা ভোল্টে বার করছি ভি বলেছি না, তো ভিতেই বেরোবে। কিন্তু এটাকে আবার কি লেখা যায়, 10 মিলিভোল্টও তো লেখা যায়, তাই না? লেখা যায় কি না বলো? ইয়েস, 10 মিলিভোল্ট লেখা যায়। তো অ্যান্সার উইল বি 10 মিলিভোল্ট। বলতে পারছি আমি 1 মিলিভোল্ট ইকুয়াল টু যখন এত, তখন 10 মিলিভোল্ট ইকুয়াল টু কত ভোল্ট হবে, 10 ইন্টু এত। মনে রাখবে যদি এখানে 5 মিলিভোল্ট ইকুয়াল টু বলে, তো কী করবো, 5 ইন্টু 10⁻³ করে দেবো। 6 মিলিভোল্ট ইকুয়াল টু বললে 6 ইন্টু 10⁻³ করে দেবো। তো 10 ইকুয়াল টু কত হবে, 10 ইন্টু 10 এত ভোল্ট। কিন্তু এটাকে ভোল্ট থেকে মিলিভোল্ট নিয়ে আসতে হবে, কারণ অ্যান্সার ইজ ইন মিলিভোল্ট। সো অ্যান্সার উইল বি দিস। ঠিক আছে, বোঝাতে পারলাম? ক্রিটিক্যাল নয়, জটিল নয়, কুটিল প্রশ্ন। ঠিক আছে, চলো 10 দাগ। আজকে তোমরা হেডিংও তো দেখোছো, জটিল নয় কুটিল প্রশ্ন। ঠিক আছে, আউট অফ সিলেবাস প্রশ্ন, এইসব জিনিসই আজকে তোমাদের রাখা হয়েছে, যেগুলো উল্টো পাল্টা টাইপের। ঠিক আছে, এখানে 10টা প্রশ্নই আছে আজকে। আমি চেষ্টা করবো নেক্সট দিন তোমাদের আরও বেশি করে দেওয়ার। ঠিক আছে, আমি সরি যে আজকে দিতে পারিনি, আমি দুদিন অফ হওয়ার পরেও আমি চেষ্টা করছি। ঠিক আছে, তো কী বলছে, ওয়ার্ক প্রেশার রয়েছে সেই কারণেই হচ্ছে না, আমি দেখছি। তো বলছি এটাও দেখো সেম টাইপের প্রশ্ন। 8 ওহম রোধ বিশিষ্ট একটি কয়েলে 25 মিলিভোল্ট প্রবর্তিত ইএমএফ নির্ণয় করো। তোমাদের প্র্যাকটিসের জন্য রেখেছি। তো আমরা কি করব, ইএমএফ মানে আমরা জেনে গেছি, রেলের চালাকি আমরা ধরে ফেলেছি, ভোল্টই বার করতে বলেছে। সো আই ইন্টু আর, মনে রাখবে ইএফএমের যে একক হয় সেটা ভোল্টই হয়। ঠিক আছে, তো এটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, এখানে ভোল্টই দেওয়া হয় একক। তো এফ ভি ইকুয়াল টু কি আমাদের, সো সেই আবার আই কত আমাদের 25, তো 25 ইন্টু আমরা কী করবো, এবার দেখো তাড়াতাড়ি হবে, -3 ইন্টু আমাদের আর কত আমাদের 8। ঠিক আছে, আর কত আমাদের 8। একটা জিনিস দেখো, 8 25 কত হচ্ছে আমাদের 200 হচ্ছে। ঠিক আছে, 1 মিনিট। আচ্ছা, এখানে আমাদের কি করতে বলেছে, আচ্ছা আচ্ছা, এবার একটা জিনিস ঘটনা দেখো, আমরা তো আগেরবার ফর্মেটে করছিলাম, বাট এবারে আমাদের ওহম আর মিলিভোল্ট দেওয়া আছে, অ্যাম্পিয়ার বার করতে বলেছে। বাহ 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 রে বাহ, এআই তো গুড কাজ করেছে। আমি এআইকে দিয়েছিলাম কোশ্চেনটা করার জন্য, তো এটা আমাদের দিয়েছে, এইটা আমাদের করে দিয়েছে। ঠিক আছে, মিলিভোল্ট দিয়েছে। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি দেখো, আমরা যখন মিলিভোল্ট ক্যালকুলেট করবো না, তখন আমাদের এই আইটা বাই ডিফল্ট মিলি অ্যাম্পিয়ারেই বেরোবে। ঠিক আছে, সো আমরা একটা কাজ করছি, আমরা এসব কিছু করছি না, আমরা এখানে 25 লিখছি ডাইরেক্ট, এটা আমাদের মিলিভোল্টই অ্যান্সার দেবে। ঠিক আছে, তো ইনটু আমাদের আর লিখছি, আর কত আমাদের 8। ঠিক আছে, আর কত আমাদের 8। তো একটা জিনিস ভালো করে খেয়াল করো তুমি, একটা মিনিট, জাস্ট আ মিনিট। আচ্ছা, মাফ করো, তোমাদের বাংলা আর ইংলিশে দুরকম তোমাদের এখানে রয়েছে, ওই জন্য আমি দেখলাম যে অ্যান্সার এখানে কেন মিলছে না। তো এটা 24, তো এটাকে তুমি 24 ধরে নাও, তাহলে তোমার অ্যান্সার মিলে যাবে। ঠিক আছে, তো এখানে 3 অ্যান্সার হবে। ডাইরেক্ট তুমি কাটাকুটি করলে এখানে যেটা এক্স পাবে, সেই এক্সের ভ্যালু তোমাদের এখানে অ্যান্সার আসবে। কেন অ্যান্সার আসবে, কারণ দেখো তুমি এখানে এটাকেও মিলি ভোল্টে নিয়েছো, তো এটাকে বাই ডিফল্ট তোমার মিলি অ্যাম্পিয়ারই অ্যান্সার দেবে। কিন্তু হতে পারতো পরীক্ষার সময় এটা মিলি অ্যাম্পিয়ার না বলে অ্যাম্পিয়ার হতো, তখন কি করতে, দেখো এখানে তোমাদের বেরিয়েছে কিসে, 3 মিলি অ্যাম্পিয়ারে অ্যান্সার বেরিয়েছে। আর আমরা জানি যে 1 মিলি অ্যাম্পিয়ার ইকুয়াল টু তোমাদের 10⁻³ অ্যাম্পিয়ার। ঠিক আছে, এর সাথে বেসিক্যালি কী হতো, এই তাহলে 3 মিলি অ্যাম্পিয়ার ইকুয়াল টু কী হবে তোমাদের হবে হচ্ছে 3 ইন্টু 10⁻³ অ্যাম্পিয়ার। তখন অ্যান্সারটা এইটা থাকতো অপশানে, 3 ইন্টু 10⁻³ অ্যাম্পিয়ার হিসেবে থাকতো। ঠিক আছে, তোমরা এখানে কোনো অ্যাম্পিয়ার ট্যাম্পিয়ার কিছু করার চেষ্টা করবে না, অ্যান্সার বার করবে, তারপর এখানে ক্যালকুলেট করবে, এই ধাপটা এক্সট্রা তোমাকে করতে হবে। ঠিক আছে, আরও অঙ্ক আছে, চিন্তা নেই, আজকে এখানে শেষ হচ্ছে না, আরও 2-3টে অঙ্ক আছে। চলো এটা 11 দাগ, এটা দুর্দান্ত প্রশ্ন, পয়েন্ট টু বি নোটেড, এটা দারুণ প্রশ্ন। এটা আমাকে একজন পাঠিয়েছে তোমাদের এই হিসাবে, কি বলে, ডাউট হিসাবে, এবং সে আবার টেকনিশিয়ানে সিলেক্টেড। তো আমি তার প্রশ্নটা দেখলাম কয়েকদিন ধরে রয়েছে, সে আমাকে কয়েকদিন আগে পাঠিয়েছে, আমি রিয়েলি সরি যে কোশ্চেনটা অ্যান্সার দেরি হয়েছে। তো ভাবলাম তাকে শুধু অ্যান্সার না দিয়ে তোমাদের সবার জন্য কোশ্চেনটা করাই, কারণ কোশ্চেনটা দারুণ প্রশ্ন। ঠিক আছে, কোশ্চেনটা কিন্তু রিয়েলি ভালো প্রশ্ন, তোমরা কিন্তু এই কোশ্চেনটাকে ডেফিনেটলি ফ্রেম করতে পারো, এটা রিয়েলি গুড কোশ্চেন। ঠিক আছে, এবং কোনো একটা টেস্ট তোমাদের সে দিচ্ছিল, মানে মক টেস্ট, সেই টেস্ট থেকে সে তুলে কিন্তু কোশ্চেনটাকে আমাকে শেয়ার করেছে, চাইলে আমি তার স্ক্রিনশটও দিতে পারি। ওকে, তো কী করেছে দেখো, ধরা যাক একটি উপগ্রহ মাটি থেকে 10 স্কোয়ার কিলোমিটার উপরে অবস্থান করছে। ঠিক আছে, দেখো মানে কি হচ্ছে, একটা উপগ্রহ, ধরো এটা একটা উপগ্রহ। ঠিক আছে, এটা একটা উপগ্রহ ধরে নাও। ঠিক আছে, এটা একটা উপগ্রহটা এরকম হয় অনেক সময়। এই উপগ্রহটা কী হচ্ছে, মাটি থেকে, অর্থাৎ এইটা পৃথিবী, ধরে নাও এটা পৃথিবী, এখানে পৃথিবী রয়েছে, পৃথিবী থেকে কতটা উপরে অবস্থান করছে, 10 কিলোমিটার দূরে অবস্থান করছে। ঠিক আছে, সো আমি এখানে একটা লাইন তোমাদের টেনে দিই,
এইটা এই যে ডিস্ট্যান্সটা, এই ডিস্ট্যান্স হচ্ছে তোমাদের কত 10 স্কোয়ার মানে 100 কিলোমিটার, 100 কিমি, ঠিক আছে। তাহলে তুমি একটা জিনিস ভালো করে ভাবো, বস্তু দূরত্ব, এইটা তো বস্তু, তাহলে বস্তু দূরত্ব ডেফিনেটলি 10 কিলোমিটার হবে কি হবে না, এটা আমাকে বুঝতে পারছো। অর্থাৎ ইউ এখানে আমাদের কি হবে, এইটাই হবে। এখন দেখো ঘটনা হচ্ছে যেটা, সেটা হচ্ছে ইউকে আমরা এরকমভাবে নেব না, কারণ দেখো এদিকে আবার মিটার টিটার রয়েছে। সো একে যদি আমরা কিলোমিটার থেকে মিটারে কনভার্ট করি, দ্যাট উইল বি ওকে অর নট, কারণ অ্যান্সার তোমাদের সব মিটারে আছে, তো কিলোমিটার থেকে আমি মিটারে কনভার্ট করে নিচ্ছি। দেখো 1000 কিমিকে আমি যদি মিটারে কনভার্ট করি, তাহলে বেসিক্যালি কী করতে হয়, 1000 দিয়ে গুণ করতে হয়, তাহলে এত ইন্টু 1000, তার মানে বেসিক্যালি এটা কি দাঁড়াবে, এটা কি দাঁড়াবে, এটা দাঁড়াবে 10⁵ মিটার, কারণ এখানে দুটো 10, এখানে 3টে 10, তো টোটাল 5টা 10 আছে। তবে এটাকে আমি ছোটো করে লিখতে পারি 10⁵ মিটার। খবরদার এটাকে এরকম 0 দিয়ে লিখতে যাবে না, মাথা খারাপ হয়ে যাবে, বারবার 0 0 লিখতে কি তোমার টাইম কেটে যাবে, ঠিক আছে। আচ্ছা নেক্সট কী বলেছে দেখো, নেক্সট বলেছে একটা ব্যবহার করা হচ্ছে উচ্চ রেজলিউশনের ছবি তোলার জন্য। দেখো এই ছবি কোনোদিনই উল্টো হতে পারে না, কেন, কারণ তুমি যখনই কোনো ছবি তুলছো তুমি তাকে দেখার জন্য তুলছো, তুমি কি থোড়ি ভাববে যে তোমার চোখের সামনে যে উল্টো হয়ে আসুক, না, সোজা হয়ে আসুক। তো এই ছবিটা সোজা হবে, দ্যাট মিনস এটা একটা ভার্চুয়াল ইমেজ হবে, ঠিক আছে। ওকে সরি। এবার কি বলছে, যদি একটি অবতল দর্পণ ব্যবহার করে 1 মিটার আকারের একটা বস্তু, বস্তুর আকার কি 1 মিটার, তার মানে তুমি ভাবো ম্যাগনিফিকেশান আমরা সম্পর্কে আমরা কি জানি, বস্তু উচ্চতা, ঠিক আছে, ব উচ্চতা বাই তোমাদের কি হয়, সরি ভুল বলছি, প্রতিবিম্ব উচ্চতা বাই তোমাদের কি হয়, বস্তু উচ্চতা, প্রতিবিম্ব উচ্চতা বাই তোমাদের কি হয়, বস্তু উচ্চতা, এই তোমাদের হয় ম্যাগনিফিকেশান সমান সমান, ঠিক আছে, পৌ ভার্সেস বউ, পৌ বাই বউ, এই তোমাদের হয়। এটা ইকুয়াল টু, আমি একটু মজা করে করছি কারণ কি এই কোশ্চেনগুলো এমনি টাফ, তো তোমাদের যদি আমি মজা না দিই তোমরা করতেই পারবে না, ঠিক আছে, তোমাদের ব্রেন স্টাক হয়ে যাবে, ওই জন্য মজা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ইন দিস টাইপ অফ কোশ্চেন্স। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, পৌ কী আছে এখানে, প্রৌ, প্রৌ কী আছে আমাদের এখানে, দেখো প্রতিচ্ছবির আকার কত এই, অর্থাৎ 5, দেখো একটু আগে তোমাদের যে কনসেপ্ট কাজে লাগিয়েছি এখানে সেই কনসেপ্ট লাগছে, এখানে কী রয়েছে, মাইক্রোমিটার রয়েছে। তা আমি একটু আগে বলেছি 1 মাইক্রোমিটার, ভালো করে বুঝবে, 1 মাইক্রোমিটার, 1 মাইক্রো সামথিং, তাকে আমরা কি বলি 10⁵, সরি 10⁶ মিটার বলি, লিখছি ঠিক বলছি ভুল, 1 মাইক্রোমিটার ইকুয়াল টু কি 10⁶, এইটা হয় আমাদের, ইয়েস অর নো বল, 10⁶, তো এটাই আমাদের ওপরে লিখবো, 1 রয়েছে না, তো এখানে আমাদের কী হবে, তার মানে এটা 5 হয়ে যাবে, ইয়েস অর নো বলো, 1 এত ইকুয়াল টু এত, তাহলে 5 এইটা ইকুয়াল টু কী হবে, 5 এটা ইকুয়াল টু কী হবে, 5 ইন্টু 10⁻⁻6, ইয়েস এটাই হবে, ঠিক আছে। সো এখানে আমি কি লিখব, 5 ইন্টু 10⁻⁻6, আর তলায় আমাদের কী হবে, দেখো বলেছি 1 মিটার, তলায় আমাদের বসবে 1, তাহলে বেসিক্যালি ম্যাগনিফিকেশান ভ্যালু এটাই আসবে, 1 তো গুলি মারো, 1-এর তো দরকার নেই কোনো, 1-এর তো কোনো দরকারই নেই, ঠিক আছে, ক্লিয়ার হলো। আচ্ছা নাও এটা ইউজ করি, এটা ইউজ করি তো না, ওকে। এবার দেখো আবার একটা জিনিস বলেছে এখানে, কি বলেছে এখানে, খেয়াল করো, আমাদের এখানে পয়েন্ট টু মিনিট খুব ইম্পর্টেন্ট, এটা আমার ম্যাগনিফিকেশান পেয়ে গেছি, আমাদের কী বার করতে হবে, আমাদের ফোকাস বার করতে বলেছে, আর ফোকাসের যে ফর্মুলা আছে সেটা কি, সেটা হচ্ছে 1/f ইকুয়াল টু 1/v প্লাস 1/u, কারণ এখানে তোমাদের অবতল দর্পণ বলেছে, নট লেন্স, তো এখানে নেগেটিভ আসবে না, পজিটিভই আসবে, দর্পণ ফর্মুলা। তো আমাদের ইউ তো গিভেন আছে, দিস ইজ ইউ, আমাদের কি লাগবে, আমাদের ভি লাগবে, ভি যদি আমরা না পাই তো এফ বার করবো কী করে, আর ভি বার করার আমি এইটাকে না, এই যেটা ইউ মিউ লিখে যেগুলোকে একটু নিচে দিয়ে দিচ্ছি, তো এখানে আমরা ভি কী করে বার করবো, দেখো ম্যাগনিফিকেশানের তো আরেকটা ফর্মুলা হয় রে বাবা, কী হয় সেটা, ম্যাগনিফিকেশান ইকুয়াল টু কি, -v/u, এই মাইনাস কিন্তু সূত্রের মাইনাস, ঠিক আছে। এবার দেখো ইউ তো অলওয়েজ মাইনাস হয়, আর এটা সূত্রের মাইনাস, এটা কেটে বেরিয়ে যাবে, আর যেটা আমরা বার করবো তার নেগেটিভ না পজিটিভ আমরা ধরি না, তুমি দেখবে ভি এখানে অটোমেটিক পজিটিভই বেরোবে। আমি তোমায় বলেছিলাম যে এটা একটা অসৎ প্রতিবিম্ব হবে, ভার্চুয়াল ইমেজ হবে, তো ভার্চুয়াল ইমেজের ভি কী হয়, পজিটিভ হয়, তো পজিটিভই দেবে দেখো এখানে। তো ভি এর ভ্যালু কী হবে, তো ম্যাগনিফিকেশান কী করবে, এই যে ম্যাগনিফিকেশান একটা বার করেছি, এই ম্যাগনিফিকেশান ভ্যালু আমরা এখানে এসে বসাবো, তো আমরা এখানে কী করলাম, এই ম্যাগনিফিকেশান ভ্যালুটাকে বসাচ্ছি, অর্থাৎ 5 ইন্টু 10⁻⁻6
ঠিক আছে, ভি এর ভ্যালু আমরা বার করব, পয়েন্ট টু বি নোটেড, ভি এর ভ্যালু আমরা বার করব, তাহলে ইউ কী হবে, এর সঙ্গে গুণ হবে, ইউ এদিক থেকে এদিকে গেলে উপর দিকে গেলে গুণ হয়ে যাবে না, বোঝাতে পারছি আমি নাকি ইয়েস অর নো বলো। তাহলে আমাদের ভি এখানে ছিল, ইউ কী হয়ে রয়েছে, ইউ তো এইটা আমাদের এই যে 10⁻⁻5। তো তুমি এখান থেকে ভি এর মান কী পাচ্ছ, ভি ইকুয়াল টু কী পাচ্ছ, তুমি পাচ্ছ 5 ইন্টু 10⁻⁻1, কারণ এই দুটো গুণ থাকলে বিয়োগ হয়ে যায়, -6 আর 5 বিয়োগ করলে কত হয়, 10⁻⁻1। তো এইটা হচ্ছে আমাদের ভি এর ভ্যালু এলো, বোঝাতে পারছি, ইয়েস অর নো বলো। লাস্ট ক্যালকুলেশন বাকি হচ্ছে আমাদের এই ক্যালকুলেশনটা বাকি, তো এটাকে ক্যালকুলেট করে ফেলো, অ্যান্সার উইল বি ডান হেয়ার। তো ক্যালকুলেশন করো। তো ক্যালকুলেশন করার জন্য একটা কাজ করছি, এই যে চিত্রটা আমি এঁকেছি এটাকে একটু সরিয়ে এদিকে দিয়ে দিচ্ছি, নইলে ক্যালকুলেশন করতে আমার সমস্যা হবে, ঠিক আছে। ওকে, অনেকটা ফাঁকা জায়গা পেয়েছি, দেখো 1/f ইকুয়াল টু কী হবে, 1/f, সেটা ইকুয়াল টু কী হবে, 1/v, ভি এর মান কত আমাদের 5 ইন্টু 10⁻1, এটা মানে কি বোঝো, এটা মানে হচ্ছে 5/10, 5/10 মানে কি 1/2, ঠিক আছে। আর এখানে ভি এর মান 1/2, এখানে 1/v আছে, তো 1/1/2 মানে কত, 2 হয়ে যাবে, তো ভি এর মান হয়ে যাবে 2, ঠিক আছে। আর ইউ তো আমাদের নেগেটিভে থাকে, তো মাইনাস ইউ এর মান কত আছে আমাদের 10⁵, রে বাবা 10⁵, তার মানে এখানে নিচে যাবে, এটা কী হবে 10⁵, এই আমাদের আসবে, ইউ এর মান এইটা আমাদের না, বোঝা যাচ্ছে কী বললাম। এবার এটা যদি উপরে যায়, দেখো 5 আছে না, ভালো করে বোঝো, এটা 5 আছে, 10⁵, 1 মিনিট, ইউ এর মান আমাদের এইটা, তো আমাদের একটা মিনিট, হ্যাঁ ঠিকই আছে, 1/10⁵ মানে কি, একের পরে এখানে একের নিচে এখানে এতগুলো শূন্য আছে, এখানে আরেকটা শূন্য হবে, 1 2 3 4 5, হ্যাঁ। এবার এটাকে যদি দশমিক তুলে দিই তাহলে এটা কী হবে, তাহলে এটা এই হবে কি হবে না বলো, এটা কি এই হবে 0.000 1 2 3 4 5, 0.00001 হবে, 1 2 3 4 5, এ আমাদের আসবে, ইয়েস অর নো বলো, এটা কি আমাদের আসবে কি আসবে না বলো, এটা আমাকে জাস্ট খালি বলো। মনে হচ্ছে আমি একটা জিরো মিস করছি এখানে, তো একটা জিরো আসবে এখানে, এইটা আমাদের আসবে, ঠিক আছে। তো এফ এর 1/f এর মান হবে এইটা, তো 1/f এর মান কী হবে তাহলে 1.9999, এটা চলতে থাকবে, মানে একটা জায়গায় শেষ তো হবে, বাট এরকম সামথিং আসবে। তাহলে 1/f এর মান যদি এটা আসে, ভালো করে বুঝবে, 1/f এর মান যদি এটা আসে, এটাকে আমি অ্যাপ্রক্স কী ধরে নিতে পারি, এটাকে আমি অ্যাপ্রক্স আমি এটাকে 2 ধরে নিতে পারি, 1.9999 মানে 2, তো 1/f এর মান যদি 2 হয়, তাহলে এফ এর মান কী হবে 1/2, 1/2 মানে কি 0.5, আর অল আই হ্যাভ ক্যালকুলেটেড ইন মিটার, দ্যাট মিনস এটা 0.5